ধরে রাখে কাপড়ের নতুনের মতো উজ্জ্বলতা। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। বরাবর মতো আবারও একটি ধামাকাদার আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্ব সম্পর্কে জানাবো। অর্থাৎ এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্ব কবে কখন রিলিজ পাবে এবং এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্বে কী কী ঘটবে ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। সো ভিডিওটি না টেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অলরাইট গাইস, এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্বটি মার্চ মাসের 11 তারিখে বুধবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে রিলিজ পাবে। এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্বে কী কী ঘটবে তা বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। পুরনো তিনতলা বাড়িটা দূর থেকে দেখলে মনে হয় সময়ের ভাঁজে আটকে থাকা একটি ইতিহাস। লালচে ইটের গায়ে শাওলা, বারান্দার গ্রিলের রং উঠে গেছে, ছাদের কার্নিশে কবুতরের বাসা, অথচ ভেতরে একটি পরিবার, বহু বছরের স্মৃতি, অগণিত না বলা কথা আর এমন কিছু গোপন সত্য যেগুলো প্রকাশ পেলে ঝড় তুলতে পারে। এই বাড়িটা শুধু একটা স্থাপনা নয়, এটা হাসান সাহেবের গর্ব, রওশনারার আশ্রয়, ফাহাদ ও সামিরের শৈশব, আর এখন আরিয়ানের নতুন পরিচয়। হাসান সাহেব যখন বাড়িটা বানান তখন তার বয়স 30-এর কাছাকাছি। সদ্য ব্যবসার দাঁড়াতে শুরু করেছেন। নিজের বাবার ভাঙা ঘর থেকে উঠে এসে তিনি শপথ করেছিলেন, আমার ছেলেরা মাথা উঁচু করে এখানে থাকবে। রওশনারা তখন নতুন বউ, স্বপ্ন ভরা চোখে বলেছিলেন, বাড়িটা বড় করো না, সংসারটা বড় করো। হাসান সাহেব হেসেছিলেন, দুটোই বড় করব। সময় এগিয়েছে, ফাহাদ জন্মালো, তারপর সামির। বাড়ির প্রতিটি কোণ তাদের ঝোপঝাপে ভরে উঠল। ছাদের কংক্রিট, বারান্দার পড়াশোনা, ডাইনিং টেবিলে ঝগড়া, সব মিলিয়ে একরাশ জীবন। কিন্তু সেই জীবনের ভেতরেই ছিল গোপন এক অধ্যায়। বিয়ের আগে ব্যবসা শুরুতে দিনগুলোতে হাসান সাহেবের জীবনে এসেছিল আরেকটি সম্পর্ক, অল্প দিনের ভুলভ্রান্তিতে ভরা আবেগপ্রবণ এক সম্পর্ক। সে সম্পর্কের ফল একটি সন্তান। ছেলেটির নাম রাখা হয় আরিয়ান। মায়ের সঙ্গে দূরে বড় হয়েছে সে। হাসান সাহেবও আর্থিক সাহায্য করতেন, কিন্তু প্রকাশ্যে কখনো স্বীকার করেনি। তিনি ভেবেছিলেন সময়ের সঙ্গে বিষয়টা মুছে যাবে, কিন্তু রক্তের সম্পর্ক মুছে যায় না। রওশনারা সব জানতেন। প্রথম দিকে ভেঙে পড়েছিলেন, কিন্তু সংসার ভাঙতে দেননি। নিজের কষ্ট গোপন করে স্বামীকে শর্ত দিয়েছিলেন, আমার ছেলেদের ভবিষ্যৎ আগে। হাসান সাহেব মাথা নত করেছিলেন। বছর পেরিয়ে গেছে, ফাহাদ চাকরিতে স্থির, সামির একটু আলাদা, স্বপ্নবাজ, ঝুঁকি নিতে ভালোবাসে। সে চেয়েছিল নিজের ব্যবসা দাঁড় করাতে। এক বন্ধু রাশেদের সঙ্গে পার্টনারশিপে নেমে গেল। রাশেদ কথা বলতে জানে, বড় বড় স্বপ্ন দেখাতে জানে। দেখিস, তুই 2 বছরের মধ্যে আমরা শহরের সেরা কন্ট্রাক্টর হব। সামিরও বিশ্বাস করেছিল। ব্যাংক থেকে লোন নেওয়া হলো 25 লাখ টাকা, বাড়ির কথা না জানিয়ে। ভেবেছিল ব্যবসা দাঁড়ালে সব শোধ হয়ে যাবে, কিন্তু হিসাবের খাতায় গরমিল ছিল। রাশেদ ধীরে ধীরে টাকা সরাতে শুরু করলো, সাইন জাল করলো, প্রকল্পে লোকসান দেখিয়ে আসলে নিজের পকেট ভরলো। 2 মাস কিস্তি বাকি পড়তেই ব্যাংকের নোটিশ এলো। সকালে দরজায় কড়া নাড়া, 2 জন ব্যাংক কর্মকর্তা, মিস্টার সামির চৌধুরী। 7 দিনের মধ্যে টাকা না দিলে প্রপার্টি অ্যাটাচমেন্ট প্রসেস। রওশনারার চেয়ারে বসে পড়লেন, এই বাড়ি যাবে? ফাহাদ দাঁতে দাঁত চেপে বলল, যাবে না। সামির মাথা নিচু করে বসে অপরাধ বোধে গলা শুকিয়ে গেছে। রাতে 2 ভাই ছাদে দাঁড়ায়, আকাশে মেঘ। ফাহাদ বলল, তোকে মারতে ইচ্ছে করছে, কিন্তু তার চেয়ে বেশি ইচ্ছে করছে তোকে বাঁচাতে। সামিরের চোখে জল, আমি সব নষ্ট করে ফেলেছি। ফাহাদ হাত রাখলো কাঁধে, কিন্তু কিছু নষ্ট হয়নি। রাশেদের অফিস বন্ধ, সে পালিয়েছে, কিন্তু ভাগ্য সহায় ছিল। অন্য এক প্রতারিত পার্টনার পুলিশের কাছে অভিযোগ করে। তদন্তে ধরা পড়ে রাশেদ, তার বিরুদ্ধে একাধিক মামলা। সামিরের সাইন ব্যবহার করে অতিরিক্ত টাকা তোলার প্রমাণ মেলে। আংশিক টাকা ফেরত সে দিতে রাজি হয়। ফাহাদ নিজের শহরের বাইরে থাকা জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। মেহেরিন প্রথমে অবাক হয়েছিল, তুমি নিশ্চিত? ফাহাদ শান্তভাবে বলেছিল, বাড়ি গেলে সব যাবে। রাশেদের ফেরত টাকা, জমির অগ্রিম,
সমান হয়ে ব্যাংকের বড় একটা অংশ শোধ করলো, বাকি অংশ রিশিডিউল। ঝড় কিছুটা থামে, কিন্তু চাপ সহ্য করতে পারেননি হাসান সাহেব। একদিন হঠাৎ পড়ে গেলেন। হাসপাতালে সাদা দেয়াল, মনিটরের শব্দ, রওশনারার কান্না, সব মিলিয়ে দম বন্ধ হয়ে অবস্থা। ডাক্তার বললেন মানসিক চাপ দেওয়া যাবে না, কিন্তু সবচেয়ে বড় চাপই তো এখন বাকি। হাসান সাহেবের 2 ছেলেকে রাতে ডাকলেন। বাড়ির কাগজ নিয়ে যা বলেছি পুরো সত্য না। 2 ভাই থমকে গেল। জমির এক অংশ আরেকজনের নামে। কার? তোদের আরেক ভাইয়ের নামে। ঘর নিস্তব্ধ। রওশনারা ঢুকে দাঁড়ালেন। আমি জানতাম। সামির পেছনে সরে গেল। এতদিন ফাহাদ চাপা গলায় বলল, আমার ভাই। পরদিন এক যুবক হাসপাতালের বাইরে দাঁড়িয়ে, চোখে দ্বিধা, মুখে লাজুক হাসি। নাম আরিয়ান। চেহারায় হাসান সাহেবের ছাপ। সে জানতো না সত্য ফাঁস হয়েছে। কেবিনে ঢুকে বলল, আঙ্কেল কেমন আছেন? সামিরের বুক ধরফর। ফাহাদ গভীরভাবে তাকিয়ে। হাসান সাহেব বললেন, ও আমার ছেলে। আরিয়ানের মাথা নিচু করে ফেলে। আমি কিছুই চাই না, শুধু দূর থেকে দেখতে চেয়েছিলাম। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অবৈধ সন্তান, মানসম্মান শেষ। প্রতিবেশীদের ফিসফাস, আত্মীয়দের কটাক্ষ। একদিন খালামণি এসে সরাসরি প্রশ্ন করলেন, নতুন ছেলেটা কে? সামির বলল, আমার ভাই। ঘরে নিস্তব্ধতা। বাড়ির সামনে লোকজন দাঁড়িয়ে আলোচনা করছে। মেহেরিন অপমান সহ্য করতে না পেরে কাঁদে। ফাহাদ বাইরে গিয়ে বলল, সম্মান লুকিয়ে রাখলে যায়, সত্য বলেন না। রাতে আরিয়ান ব্যাগ গোছাচ্ছিল। আমি থাকলে আপনাদের সমস্যা হবে। ফাহাদ ব্যাগ নামিয়ে রাখল। তুই গেলে আমি ছোট হয়ে যাব। সামির ধীরে বলল, আমাদের ভাই হবি? আরিয়ান চোখ মুছে মাথা নেড়ে সম্মতি দিল। আইনজীবী জানালেন 3 ভাগ হতে পারে সম্পত্তি। হাসান সাহেব বললেন, আমি চাই 3 জনের সমান অধিকার থাক। সামির দীর্ঘশ্বাস ফেলল, আমি রাজি। ফাহাদ বলল, সম্পর্ক ভাগ হবে না। আরিয়ান বলল, আমি শুধু স্বীকৃতি চাই। হঠাৎ হাসান সাহেবের শ্বাসকষ্ট। আবার হাসপাতালে। 3 ভাই হাত ধরে পাশে দাঁড়ায়। ডাক্তার জানালেন অবস্থা স্থিতিশীল। সেই রাতে করিডোরে বসে 3 জন কথা বলল। সামির, আজ বুঝলাম রক্তের সম্পর্ক লুকানো যায় না। ফাহাদ, আমরা 3 জনই তার রক্ত। আরিয়ান, আজ প্রথমবার মনে হচ্ছে আমি একা না। কয়েকদিন পরে বাড়ির ছাদে মিলাদ। সবাই উপস্থিত। হাসান সাহেব হুইল চেয়ারে বসলে বললেন, আমার 3 ছেলে সমান। নিস্তব্ধতা। সামির আরিয়ানের কাঁধে হাত রাখল। ফাহাদ অন্য পাশে। প্রতিবেশীরা মাথা নত করল। সমাজের কণ্ঠ থেমে গেল। বাড়ির ভেতরের বাতাস বয়ে গেছে। ডাইনিং টেবিল এখন 3 ভাই। সামির নতুন ব্যবসা শুরু করেছে। এবার স্বচ্ছ হিসাব, ফাহাদের পরামর্শে। ফাহাদ অফিস শেষে বাড়িতে ফিরে 3 জন একসাথে চা খায়। আরিয়ান নিজের পড়াশোনা শেষ করে চাকরির চেষ্টা করছে। সে এখন আর দূরের কেউ না। রওশনারা মাঝে মাঝে চুপচাপ বসে 3 জনকে দেখে। তার চোখে জল আসে, কিন্তু সেটা আর কষ্টের না, স্বস্তির। পুরনো 3 তলা বাড়িটা এখনও পুরনো। দেয়ালগুলো একই, কিন্তু ভেতরের মানুষগুলো বদলে গেছে। ঋণ এসেছে গেছে, প্রতারক এসেছে ধরা পড়েছে, গোপন সত্য বেরিয়েছে, ঝড় তুলেছে। কিন্তু একটা জিনিস টিকে গেছে, সেটা হচ্ছে পরিবার। এই বাড়ি শিখিয়েছে সম্পত্তি ভাগ হয়, সম্মান প্রশ্নবিদ্ধ হয়, ভুল হয়, মানুষ ভেঙে পড়ে, কিন্তু ভালোবাসা থাকলে পরিবার টিকে যায়। রাতে ছাদে 3 ভাই, আকাশে তারা। ফাহাদ বলল, এই ভারী ভাঙবে না। সামির হাত বাড়ালো, কোনো গোপন থাকবে না। আরিয়ান হাত রাখলো তাদের ওপর। আমি কখনো দূরে যাব না। 3 হাত একসাথে। ক্যামেরা ধীরে ধীরে দূরে সরে যায়। পুরনো বাড়িটা দাঁড়িয়ে থাকে আরও দৃঢ় এক জীবন্ত ইতিহাস হয়ে। এটাই তাদের গল্প, এটাই আমাদেরই গল্প। 3 হাতের ওপর যখন চাঁদের আলো পড়েছে, কেউ কথা বলছে না, কিন্তু নীরবতার ভেতরেই জন্ম নিচ্ছে নতুন এক অধ্যায়। ঝড় নেমেছে, এটা সত্যি, কিন্তু ঝড়ের পরে যে ধ্বংসস্তূপ থাকে সেটা গোছাতে সময় লাগে। পরের কয়েক সপ্তাহ ছিল অদ্ভুত। বাড়ির ভেতরে শান্তি, কিন্তু বাইরে ফিসফাস। অফিসে ফাহাদকে সহকর্মী জিজ্ঞাসা করে, শুনলাম তোমাদের পরিবারে নতুন কেউ এসেছে। ফাহাদ হেসে উত্তর দেয়, নতুন না, শুধু দেরিতে পাওয়া। সামির বাজারে গেলে লোক তাকায়, কেউ সহানুভূতিতে তাকায়, কেউ কৌতূহলে। কিন্তু সবচেয়ে কঠিন সময়টা ছিল আরিয়ানের জন্য। সে সব সময় একটু দূরে দাঁড়িয়ে থাকতো।
ডাইনিং টেবিলে বসতো কিন্তু কম কথা বলতো, নিজেকে গুছিয়ে নিতে সময় লাগছিল। একদিন রওশনারা তাকে ডাকলেন, তুই কি আমাকে খালা বলবি? আরিয়ান মাথা নিচু করলো। আপনি যদি অনুমতি দেন আমি মা ডাকতে চাই। রওশনারার চোখ ভিজে গেল। বহু বছরের জমে থাকা কষ্ট গলে জল হয়ে পড়ল। তিনি হাত বাড়িয়ে দিলেন, আয়। আমার ছেলের জায়গাটা খালি ছিল না, শুধু অপূর্ণতা ছিল। সামির এবার নতুন করে শুরু করলো ব্যবসা। সে আর একা সিদ্ধান্ত নেয় না, প্রতিটি হিসাব ফাহাদের সাথে আলোচনা করে। ফাহাদ বলল, লাভ ছোট হলেও সমস্যা নেই, স্বচ্ছতা থাকতে হবে। আরিয়ানও যুক্ত হলো, সে অ্যাকাউন্টিং জানে। রাশেদের প্রতারণা তাকে কাঁপিয়ে দিয়েছিল। একদিন সামির বলল, তুই চাইলে বাইরে চাকরি করতে পারিস, আমাদের জন্য আটকে থাকিস না। আরিয়ান শান্তভাবে উত্তর দিল, আমি পালিয়ে বড় হয়েছি, এবার দাঁড়িয়ে বড় হতে চাই। এই কথাটা শুনে ফাহাদ বুঝলো এই ছেলেটা ভিতরে অনেক শক্ত। একদিন মহল্লার এক অনুষ্ঠানে সবাই আমন্ত্রিত। ফাহাদ দ্বিধায় ছিল, যাবে কি যাবে না। রওশনারা বললেন, আমরা লুকিয়ে থাকবো কেন? 3 ভাই একসাথে গেল। প্রথমে ফিসফাস, তারপর কৌতূহলী দৃষ্টি। একজন প্রবীণ প্রতিবেশী হেসে হাসান সাহেবের হাত ধরলেন। ভুল মানুষ করে, স্বীকার করা বড় কথা। ধীরে ধীরে পরিবেশ বদলালো। সমাজের চোখ কঠোর, কিন্তু সময়ের সাথে সাথে নরম হয়। হাসান সাহেব এখন আগের মতো শক্ত নন, হুইল চেয়ারেই বেশি সময় কাটে। এক রাতে তিনি আরিয়ানকে ডাকলেন, তোকে ছোটবেলা থেকে কোলে নিতে পারিনি। আরিয়ান বলল, আমি কখনো দাবি করিনি, কিন্তু আমার করা উচিত ছিল। দুজনের চোখেই জল। ফাহাদ ও সামির দরজার বাইরে দাঁড়িয়ে শুনছিল। তাদের মনে হলো এই কথাগুলো শুধু আরিয়ানের জন্য না, তাদের জন্যও। সব কিছু ঠিকঠাক চলছিল, হঠাৎ আবার সমস্যা। রাশেদের মামলার শুনানি। সে দাবি করলো সব সিদ্ধান্ত সামিরের ছিল। কোর্টে যেতে হলো। সামির ভেঙে পড়ছিল, আমি এবার সমাজের সামনে দাঁড়াতে পারবো না। ফাহাদ বলল, এবার আমরা 3 জন দাঁড়াবো। কোর্টরুমে বিচারক প্রশ্ন করেন। আরিয়ান সামনে এগিয়ে এসে নথি দেখায়। এখন সাইন জাল। এই জাল সাইনটি ছিল রাশেদের। এই ট্রান্সফারের অনুমতি ছিল না। তার স্পষ্ট বক্তব্য মামলার মোড় ঘুরিয়ে দেয়। রাশেদের জামিন বাতিল হয়। সামির কোর্টের বাইরে দাঁড়িয়ে ভাইকে জড়িয়ে ধরে, তুই না থাকলে আমি শেষ হয়ে যেতাম। আরিয়ান হেসে বলল, ভাইরা একে অপরকে বাঁচায়। আগে এই বাড়িতে অনেক গোপন দরজা ছিল, অনেকে অনেক কথা না বলার অভ্যাস ছিল। এখন নিয়ম হয়েছে, প্রতিদিন রাতে সবাই একসাথে বলে কথা বলে। কে কেমন দিন কাটালো, কে কি ভাবছে সব শেয়ার করে। মেহরিন ও সায়রাও স্বস্তি পায়। একদিন সায়রা বলল, ঝড় না এলে আমরা বুঝতামই না আমরা কতটা দুর্বল ছিলাম। ফাহাদ উত্তর দিল, ঝড় আমার ভাঙেনি, পরীক্ষা নিয়েছে। আইনজীবীর মাধ্যমে সম্পত্তি 3 ভাগের কাগজ প্রস্তুত হয়, কিন্তু একটা সিদ্ধান্ত সবাইকে অবাক করে। আরিয়ান নিজের অংশ লিখে দেয় 2 ভাইয়ের সন্তানের নামে। আমি নিজের পরিশ্রমে দাঁড়াতে চাই, বাড়ি থাকবে সবার। হাসান সাহেব কেঁপে ওঠেন, তোকে কি আমি কিছুই দিতে পারলাম না? আরিয়ান হাত ধরে বলে, আপনি আমাকে পরিচয় দিয়েছেন, এর চেয়ে বড় আর কিছু নেই। বছর ঘুরে যায়। সামিরের ব্যবসা ছোট হলেও স্থিতিশীল। ফাহাদ পদোন্নতি পায়। আরিয়ান একটি প্রতিষ্ঠানে চাকরি শুরু করে। বাড়ির দেয়ালে নতুন রং লাগে, পুরনো ফাটল মেরামত হয়। কিন্তু সবচেয়ে বড় পরিবর্তন, হাসির শব্দ বেড়েছে। ডাইনিং টেবিলে এখন বিতর্ক হয়, রাজনীতি, ব্যবসা, সিনেমা এসব নিয়ে। কেউ আর কাউকে এড়িয়ে যায় না। এক সন্ধ্যায় ছাদে বসে 3 ভাই চা খাচ্ছিল। সূর্য ডুবছে। ফাহাদ বলল, আমরা কি সত্যি সব পেরিয়ে এসেছি? সামির হেসে বলল, জীবনে আবার ঝড় আসবে। আরিয়ান যোগ করলো, কিন্তু এবার আমরা জানি ঝড় একসাথে কিভাবে সামলাতে হয়। নিচে হাসান সাহেব বারান্দা থেকে তাকিয়ে আছেন, তার চোখে তৃপ্তি। তিনি জানেন ভুল করেছেন, কিন্তু শেষটা ঠিক পথে নিয়ে এসেছেন। পুরনো 3 তলা বাড়িটা এখন আর ভারী লাগে না। দেয়ালগুলো এখন চুপ, কিন্তু ভেতরে আর ঝড় নেই, আছে শক্ত শিকড়ের মতো সম্পর্ক। এই গল্পে ঋণ ছিল, প্রতারণা ছিল, গোপন সন্তান ছিল, সমাজে কটাক্ষ ছিল, কিন্তু সব কিছুর শেষে ছিল ক্ষমা, সাহস, স্বীকারোক্তি আর ভালোবাসা। একটা পরিবার ভাঙতে বসেছিল, কিন্তু তারা বেছে নিয়েছিল দাঁড়িয়ে থাকার পথ। তাই আজও সন্ধ্যা নামলে ছাদের উপরে 3টি ছায়া দেখা যায় একসাথে। এটা শুধু তাদের গল্পই নয়, এটা আমাদেরই গল্প। এটা শুধু প্রমাণ, যখন সত্য আলোয় আসে তখন সম্পর্ক নতুন করে জন্ম নেয়। আর পুরনো বাড়িটা তখন শুধু ইট পাথর থাকে না, হয়ে যায় ইতিহাস, কারণ এটা আমাদেরই গল্প। হ্যালো ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন।
বরাবরের মতো আবারও একটি ধামাকাদার আপডেট নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। আজকের এই ভিডিওতে আমি আপনাদের এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্ব সম্পর্কে জানাবো। অর্থাৎ এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্ব কবে কখন রিলিজ পাবে এবং এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্বে কী কী ঘটবে ইত্যাদি বিষয় সম্পর্কে আপনাদের জানাবো। সো ভিডিওটি না টেনে একদম শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। আর চ্যানেলটিতে নতুন দর্শক হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিন। অলরাইট গাইস, এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্বটি মার্চ মাসের 11 তারিখে বুধবার সিনেমাওয়ালা ইউটিউব চ্যানেলে রিলিজ পাবে। এটা আমাদেরই গল্প নাটকের 37 নম্বর পর্বে কী কী ঘটবে তা বিস্তারিত ভিডিওটি না টেনে শেষ মুহূর্ত পর্যন্ত দেখতে থাকুন। পুরনো তিনতলা বাড়িটা দূর থেকে দেখলে মনে হয় সময়ের ভাঁজে আটকে থাকা একটি ইতিহাস। লালচে ইটের গায়ে শাওলা, বারান্দার গ্রিলের রং উঠে গেছে, ছাদের কার্নিশে কবুতরের বাসা, অথচ ভেতরে একটি পরিবার, বহু বছরের স্মৃতি, অগণিত না বলা কথা আর এমন কিছু গোপন সত্য যেগুলো প্রকাশ পেলে ঝড় তুলতে পারে। এই বাড়িটা শুধু একটা স্থাপনা নয়, এটা হাসান সাহেবের গর্ব, রওশনারার আশ্রয়, ফাহাদ ও সামিরের শৈশব আর এখন আরিয়ানের নতুন পরিচয়। হাসান সাহেব যখন বাড়িটা বানান তখন তার বয়স 30-এর কাছাকাছি। সদ্য ব্যবসার দাঁড়াতে শুরু করেছেন। নিজের বাবার ভাঙা ঘর থেকে উঠে এসে তিনি শপথ করেছিলেন, আমার ছেলেরা মাথা উঁচু করে এখানে থাকবে। রওশনারা তখন নতুন বউ, স্বপ্ন ভরা চোখে বলেছিলেন, বাড়িটা বড় করো না, সংসারটা বড় করো। হাসান সাহেব হেসেছিলেন, দুটোই বড় করব। সময় এগিয়েছে, ফাহাদ জন্মালো, তারপর সামির। বাড়ির প্রতিটি কোণ তাদের ঝোপঝাপে ভরে উঠল। ছাদের কংক্রিট, বারান্দার পড়াশোনা, ডাইনিং টেবিলে ঝগড়া, সব মিলিয়ে একরাশ জীবন। কিন্তু সেই জীবনের ভেতরেই ছিল গোপন এক অধ্যায়। বিয়ের আগে ব্যবসা শুরুতে দিনগুলোতে হাসান সাহেবের জীবনে এসেছিল আরেকটি সম্পর্ক, অল্প দিনের ভুলভ্রান্তিতে ভরা আবেগপ্রবণ এক সম্পর্ক। সেই সম্পর্কের ফল একটি সন্তান। ছেলেটির নাম রাখা হয় আরিয়ান। মায়ের সঙ্গে দূরে বড় হয়েছে সে। হাসান সাহেবও আর্থিক সাহায্য করতেন, কিন্তু প্রকাশ্যে কখনো স্বীকার করেনি। তিনি ভেবেছিলেন সময়ের সঙ্গে বিষয়টা মুছে যাবে, কিন্তু রক্তের সম্পর্ক মুছে যায় না। রওশনারা সব জানতেন। প্রথম দিকে ভেঙে পড়েছিলেন, কিন্তু সংসার ভাঙতে দেননি। নিজের কষ্ট গোপন করে স্বামীকে শর্ত দিয়েছিলেন, আমার ছেলেদের ভবিষ্যৎ আগে। হাসান সাহেব মাথা নত করেছিলেন। বছর পেরিয়ে গেছে, ফাহাদ চাকরিতে স্থির, সামির একটু আলাদা, স্বপ্নবাজ, ঝুঁকি নিতে ভালোবাসে। সে চেয়েছিল নিজের ব্যবসা দাঁড় করাতে। এক বন্ধু রাশেদের সঙ্গে পার্টনারশিপে নেমে গেল। রাশেদ কথা বলতে জানে, বড় বড় স্বপ্ন দেখাতে জানে। দেখিস, তুই 2 বছরের মধ্যে আমরা শহরের সেরা কন্ট্রাক্টর হব। সামিরও বিশ্বাস করেছিল। ব্যাংক থেকে লোন নেওয়া হলো 25 লাখ টাকা, বাড়ির কথা না জানিয়ে। ভেবেছিল ব্যবসা দাঁড়ালে সব শোধ হয়ে যাবে, কিন্তু হিসাবের খাতায় গরমিল ছিল। রাশেদ ধীরে ধীরে টাকা সরাতে শুরু করলো, সাইন জাল করলো, প্রকল্পে লোকসান দেখিয়ে আসলে নিজের পকেট ভরল। 2 মাস কিস্তি বাকি পড়তেই ব্যাংকের নোটিশ এলো। সকালে দরজায় কড়া নাড়া, 2 জন ব্যাংক কর্মকর্তা, মিস্টার সামির চৌধুরী। 7 দিনের মধ্যে টাকা না দিলে প্রপার্টি অ্যাটাচমেন্ট প্রসেস। রওশনারার চেয়ারে বসে পড়লেন, এই বাড়ি যাবে? ফাহাদ দাঁতে দাঁত চেপে বলল, যাবে না। সামির মাথা নিচু করে বসে অপরাধ বোধে গলা শুকিয়ে গেছে। রাতে 2 ভাই ছাদে দাঁড়ায়, আকাশে মেঘ। ফাহাদ বলল, তোকে মারতে ইচ্ছে করছে, কিন্তু তার চেয়ে বেশি ইচ্ছে করছে তোকে বাঁচাতে। সামিরের চোখে জল, আমি সব নষ্ট করে ফেলেছি। ফাহাদ হাত রাখলো কাঁধে, কিন্তু কিছু নষ্ট হয়নি। রাশেদের অফিস বন্ধ, সে পালিয়েছে, কিন্তু ভাগ্য সহায় ছিল। অন্য এক প্রতারিত পার্টনার পুলিশের কাছে অভিযোগ করে, তদন্তে ধরা পড়ে রাশেদ। তার বিরুদ্ধে একাধিক মামলা। সামিরের সাইন ব্যবহার করে অতিরিক্ত টাকা তোলার প্রমাণ মেলে। আংশিক টাকা ফেরত সে দিতে রাজি হয়। ফাহাদ নিজের শহরের বাইরে থাকা জমি বিক্রি করার সিদ্ধান্ত নেয়। মেহেরিন প্রথমে অবাক হয়েছিল, তুমি নিশ্চিত? ফাহাদ শান্তভাবে বলেছিল, বাড়ি গেলে সব যাবে। রাশেদের ফেরত টাকা, জমির অগ্রিম সমান হয়ে ব্যাংকের বড় একটা অংশ শোধ করল। বাকি অংশ রিশিডিউল। ঝড় কিছুটা থামে।
কিন্তু চাপ সহ্য করতে পারেননি হাসান সাহেব। একদিন হঠাৎ পড়ে গেলেন। হাসপাতালে সাদা দেয়াল, মনিটরে শব্দ, রওশনার কান্না, সব মিলিয়ে দম বন্ধ হয়ে অবস্থা। ডাক্তার বললেন মানসিক চাপ দেওয়া যাবে না, কিন্তু সবচেয়ে বড় চাপই তো এখন বাকি। হাসান সাহেবের 2 ছেলেকে রাতে ডাকলেন। বাড়ির কাগজ নিয়ে যা বলেছি পুরো সত্য না। 2 ভাই থমকে গেল। জমির এক অংশ আরেকজনের নামে। কার? তোদের আরেক ভাইয়ের নামে। ঘর নিস্তব্ধ। রওশনারা ঢুকে দাঁড়ালেন। আমি জানতাম। স্বামীর পেছনে সরে গেল। এতদিন ফাহাদ চাপা গলায় বলল, আমার ভাই। পরদিন এক যুবক হাসপাতালের বাইরে দাঁড়িয়ে, চোখে দ্বিধা, মুখে লাজুক হাসি। নাম আরিয়ান। চেহারায় হাসান সাহেবের ছাপ। সে জানতো না সত্য ফাঁস হয়েছে। কেবিনে ঢুকে বলল, আঙ্কেল কেমন আছেন? সামিরের বুক ধরফর। ফাহাদ গভীরভাবে তাকিয়ে। হাসান সাহেব বললেন, ও আমার ছেলে। আরিয়ানের মাথা নিচু করে ফেলে। আমি কিছুই চাই না, শুধু দূর থেকে দেখতে চেয়েছিলাম। খবর ছড়িয়ে পড়তে সময় লাগেনি। অবৈধ সন্তান, মানসম্মান শেষ। প্রতিবেশীদের ফিসফাস, আত্মীয়দের কটাক্ষ। একদিন খালামণি এসে সরাসরি প্রশ্ন করলেন, নতুন ছেলেটা কে? সামির বলল, আমার ভাই। ঘরে নিস্তব্ধতা। বাড়ির সামনে লোকজন দাঁড়িয়ে আলোচনা করছে। মেহেরিন অপমান সহ্য করতে না পেরে কাঁদে। ফাহাদ বাইরে গিয়ে বলল, সম্মান লুকিয়ে রাখলে যায়, সত্য বলেন না। রাতে আরিয়ান ব্যাগ গোছাচ্ছিল। আমি থাকলে আপনাদের সমস্যা হবে। ফাহাদ ব্যাগ নামিয়ে রাখল। তুই গেলে আমি ছোট হয়ে যাব। সামির ধীরে বলল, আমাদের ভাই হবি? আরিয়ান চোখ মুছে মাথা নেড়ে সম্মতি দিল। আইনজীবী জানালেন 3 ভাগ হতে পারে সম্পত্তি। হাসান সাহেব বললেন, আমি চাই 3 জনের সমান অধিকার থাক। সামির দীর্ঘশ্বাস ফেলল, আমি রাজি। ফাহাদ বলল, সম্পর্ক ভাগ হবে না। আরিয়ান বলল, আমি শুধু